বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধানের অধীনে গঠিত হয়েছে। সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান সংবিধানের স্থলে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করলে সেটি বিপ্লব নয়, কু হিসেবে গণ্য হবে বলে মতামত জানিয়েছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠিতে এমন মতামত জানিয়েছে দলটি। অন্যদিকে জামায়াতে ইসলামী বলছে, জুলাই সনদ অনুযায়ী নির্বাচন না হলে অতীতের ব্যর্থ নির্বাচনের আমরা যেমনটি জানি যে পুনরাবৃত্তি হবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী। অন্যদিকে আমরা যেমনটি দেখছি যে নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক অস্থিরতা ততই বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মব সন্ত্রাস। এই বাস্তবতায় রাজনীতির হিসেব নিকেশ জটিল হচ্ছে কি, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফারদাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি আমি শুরুতেই বলছিলাম, বিএনপির তরফ থেকে মতামত জানানো হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধানের অধীনে গঠিত হয়েছে। সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিদ্যমান সংবিধানের স্থলে নতুন সাংবিধানিক ব্যবস্থা প্রবর্তন করলে সেটি বিপ্লব নয়, কু হিসেবে গণ্য হবে। এমন কোন সিদ্ধান্তের দিকে অগ্রসর হচ্ছে কি সরকার? এমন কোনো সিদ্ধান্তের দিকে অগ্রসর হচ্ছে কি না সেটার প্রমাণও এখনো আমাদের হাতে নেই। বাট কোনো রাজনৈতিক দল তারা দাবি করছেন যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। পাশাপাশি আবার তাদের পিআরের দাবি আছে, গণভোটের দাবি আছে, এবং একটা সংসদ নির্বাচন নয়, একটা গণপরিষদ নির্বাচনের দাবি আছে। যে তিনটা দাবি আমাদের সংবিধানে, বর্তমান সংবিধানে নেই। সুতরাং বর্তমান সংবিধানের অধীনে শপথ নেওয়া একটা অন্তর্বর্তীকালীন সরকার সেই দাবিগুলো পূরণ করতে পারবে না, কিন্তু তাদের উপর চাপ আছে যে তারা যেন এই দাবিগুলো একটা আদেশ দিয়ে তৈরি করে ফেলেন। সে কারণে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা একেবারে সুস্পষ্ট, পরিষ্কার। এই সংবিধানের অধীনে যারা শপথ নিয়েছেন এই সংবিধান রক্ষা করা তাদের একটা দায়িত্ব, এবং অবশ্যই তার পাশাপাশি সংস্কার করাও তাদের দায়িত্ব, বিচার করাও তাদের দায়িত্ব, এবং একটা ভালো নির্বাচন করার তো অবশ্যই তাদের প্রধান দায়িত্ব। তো এই যে ভালো নির্বাচনটা করতে হবে, এই জন্য যে এতদিন ধরে আমরা আলাপ করছি কিছু সংস্কার নিয়ে, এবং আমরা বিচারের প্রক্রিয়া দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে অলরেডি বিচার শুরু হয়ে গেছে এবং অনেক লোক আটকা আছেন এবং বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন। তো এই অবস্থায় যখন প্রধান উপদেষ্টা 5ই আগস্ট তারিখে যখন ভাষণ দিলেন যে তারা নির্বাচন করতে চান, এবং যেটা আগে যদি কিন্তু অথবা এই হলে সেই হলে হবে, সেটার থেকে পরিষ্কার করে বললেন যে না, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধেই, রমজানের আগে আমরা একটা নির্বাচন করব, এবং সেই নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। এবং পরের দিন তার অফিস থেকে, প্রধান উপদেষ্টা অফিস থেকে প্রিন্সিপাল সেক্রেটারি সম্ভবত একটা চিঠি দিলেন নির্বাচন কমিশনকে যে এই টাইম লাইনের মধ্যে সরকার নির্বাচন করতে চায়। তো এখন যখন সনদটা তাদের কাছে পাঠানো হয়েছে এবং তাদের কাছে মতামত চাওয়া হয়েছে, তারা স্পষ্ট মতামত দিয়েছেন। আমি মনে করি এই মতামতটা স্পষ্ট, এবং আমি মনে করি বাংলাদেশের যে সংবিধান এখন আছে, আগামী নির্বাচন সেই সংবিধানের অধীনে হতে হবে, এবং তারপরে আপনি যখন নির্বাচিত হবেন পার্লামেন্টে গেলে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন। শহীদ খান, প্রত্যেকটি রাজনৈতিক দলের যদি আলাদা আলাদা মতামত থাকে তাহলে ঐকমত্যে কিভাবে পৌঁছাবে কমিশন? রাজনৈতিক দলগুলো তো আলাদা আলাদা মতামত থাকবে, একটি জায়গায় তো নিশ্চয়ই আসতে হবে। হ্যাঁ, তাদের তো অনেক জায়গায় আসছেন, তাদের যে একদম 164-এর মধ্যে 100-র বেশি জায়গা 84টি প্রস্তাবে বলা হচ্ছে ঐকমত্য হয়েছে, কিন্তু জুলাই সনদ কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। তো সুতরাং আপনি যে প্রশ্নটা করছেন যে অনেকের অনেক মতামত থাকবে, তাহলে ঐকমত্য কিভাবে হবে? ঐকমত্য সেভাবেই হবে যেভাবে আমরা সকলে একমত হব। এই যে 84 বিষয়ে যে মতামত ঐকমত্য হয়েছে সেটা সাইন করে ফেলেন আপনারা, বা 19টার মধ্যে যে 18টা বা 12টার মধ্যে যে মতামত হয়েছে বড় দাগে, সেগুলো আপনারা সাইন করেন। বলা হচ্ছে যে মৌলিক সংস্কার প্রশ্নে এখন ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো, তাহলে কি সেগুলোর ভবিষ্যৎ অন্ধকার? না, কোনো সংস্কারের ভবিষ্যৎ অন্ধকার না। প্রত্যেক সংস্কারের ভবিষ্যৎ উজ্জ্বল এবং অন্ধকার দুটি আছে। উজ্জ্বল এই অর্থে যদি আমরা ঐক্যমত্যে থাকি, আমরা পার্লামেন্ট নির্বাচন যদি সুন্দর হয়, ভালো একটা নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার গঠিত হয়, এবং যারা সরকার গঠন করবেন তাদের কমিটমেন্ট ঠিক থাকে, যদি তাদের প্রতিশ্রুতি যদি তারা ঠিক রাখেন, তাদের বিবেক দিয়ে তারা চালিত হন, তাহলে অবশ্যই উজ্জ্বল। আর যদি সরকার গঠন হয়, যেটা বলা হয় যে সরকার গঠন হলে কী হবে, একটা সরকার গঠন হবে এবং তারা আবার স্বৈরাচার হয়ে যাবে, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। আর যদি আমরা এটা নিয়ে মারামারি করতে থাকি, ভবিষ্যৎ আরও বেশি অন্ধকার। কারণ আপনি যতগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, কেউ কেউ মনে করবেন এটা মৌলিক নয়। মৌলিক নয় মানে কি? আপনি 70 অনুচ্ছেদ
যেটা আমরা প্রায় 75 বছর ধরে যে লিগাসি বহন করছি বা 54 বছর ধরে যে লিগাসি বহন করছি, সেটাতে আমরা একমত হয়েছে যে এই 70 অনুচ্ছেদ থাকবে না। তো নানান বিষয়ে আমরা পার্লামেন্টের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক, প্রধানমন্ত্রী কতবার নির্বাচিত হবেন, কতবারের বেশি হতে পারবে না, এটা তো আমাদের সংবিধানে আছে, এখনো এটা ওপেন আছে। সেখানে অনেকগুলো প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাচ্ছে, তাহলে সেই প্রস্তাবগুলোরও আসলে ভবিষ্যৎ কতটা উজ্জ্বল? সেই প্রস্তাবগুলো নিয়ে আরো আলোচনা করতে হবে। নোট অফ ডিসেন্ট দেওয়া মানে যে আমরা এখন এই পর্যায়ে এই বিষয়ে যে অন্য পক্ষ যা বলছে পরিষ্কারভাবে আমরা সেই বিষয়ে একমত হতে পারছি না, এর মানে এই নয় যে আমরা কখনোই একমত হব না। এটা হয়তো পিআর সিস্টেম, ধরেন একটা উদাহরণ যদি আমরা চিন্তা করি, পিআর চালু করা যেতে পারে, কিন্তু অনেকেই, আমি যত লোকের সাথে কথা বলছি, ইভেন রাষ্ট্রবিজ্ঞানীরা, পলিটিক্যাল পার্টিজ, সাধারণ মানুষ, তারা কিন্তু পিআরটা এখনো বুঝতেই পারতেছে না এবং পিআর কীভাবে চালু করা হবে সেটাও বুঝতে পারছেন না। পৃথিবীর যেসব দেশে পিআর চালু করা হয়েছে সেসব দেশে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা আছে। আরও দুই এক জায়গায় চালু করা হয়েছিল, সেখানকার যে অভিজ্ঞতা খুবই খারাপ, নেপাল একটা উদাহরণ। তো সুতরাং পিআর নিয়ে আপনি আলোচনা অব্যাহত রাখেন। এমন হতে পারে যে আগামী 2টা 3টা 4টা নির্বাচনের পরে পুরো পার্লামেন্টে পিআর নির্বাচন হবে। আমরা যেমনটি জানতে পেরেছি, উচ্চকক্ষে পিআর নিয়ে গণভোটের চিন্তা করছে জাতীয় ঐকমত্য কমিশন। গণভোটে সমাধান আসবে কি? গণভোট তো কোনো সমাধান না। জাতীয় ঐকমত্য কমিশন তো আমার সামনে নাই, তাহলে হয়তো জিজ্ঞাসা করতে পারতাম। তারা তো গণভোট দেখেছেন নিশ্চয়ই, যারা ওখানে আছেন তাদের বয়স অনুসারে তারা 3টা গণভোট দেখার কথা। আমি পাকিস্তান আমলের কথা ভুলে যাই। বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশে 1979 সালে, 1985 সালে এবং 1991 সালে 3বার গণভোট হয়েছে এবং 3টা গণভোট আমি নিজে দেখার, প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে। গণভোটে তো মানুষ ভোট দিতে যায় না। গণভোটে ঢোল তবলা করতাল যাত্রা গান করেও মানুষকে ভোটে আনা যায় না, এবং এইসব ভোটে পরে রেজাল্ট দেখানো হয় যে 86% ভোটার গিয়েছিল, তার 98% হাঁকে সমর্থন করেছে। মানে একটা প্রস্তাব তো থাকে। তাহলে গণভোটের অভিজ্ঞতা আমাদের জন্য খুব একটা আমাদের জন্য সুখকর অভিজ্ঞতা না। বাট এই সরকার, আমি একটা এই সরকারের অধীনে এমনিতে একটা গণভোট দেখতে চাই, যা দেখার জন্য যে কেমন গণভোট হয়। বাট আমি চাই না, মানে সংবিধান অ্যালাউ করে না বলে তো আমি চাইলেও হবে না। বাট এই সরকার যে এত গণভোট করে, তাদের নেতৃত্বে আমরা একটা গণভোট দেখতে চাই। দেখলে বোঝা যাবে যে এই গণভোট কী জিনিস, কত প্রকার কী কী, এবং গণভোট নামের জিনিসটা যে একটা ফাজলামি, সেটা পরিষ্কার হবো আমরা। কিন্তু এটা করার তো সুযোগ নাই। সুতরাং সংবিধানে যা নাই সেটা করা যাবে না, এখন করা যাবে না, পরে করবেন আপনি ওই ঐক্যমত্য যে হয়নি এই বিষয়ে। তো ধরেন আমাদের দেশের যে অবস্থা, আমাদের একটা এককেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা, সেখানে দ্বিতীয় কক্ষ, অর্থাৎ যে আপনি সিনেট বানানোর চেষ্টা করছেন, এটাই তো ধরেন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় এটা একটা বাহুল্য হবে এবং বাড়তি খরচ হবে। তো এটা করারই দরকার কি? এরকম মতামত থাকতে পারে না। অনুচ্ছেদ 70 যখন আপনি তুলে দেবেন, তখন পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ পাবে তাদেরও অনেকে এটা নাও চাইতে পারেন। তা আপনি সেটা, যে শিশুর জন্ম হয়নি তার নাম রাখার দরকার কি? তার জন্য আপনি কেন নতুন নতুন জিনিস করবেন? তার জন্য খাসি জবাই করবেন কেন? বা তার নাম রাখার অনুষ্ঠান করবেন কেন? তাকে খাতনা করবেন কেন? এইটা হলো প্রশ্ন। যে আপনার জন্ম দেন আগে শিশুটাকে, জন্ম হওয়ার পরে আলাপ আলোচনা করেন, পার্লামেন্টে আলাপ আলোচনা করেন, তারপর ঠিক করেন যে কিভাবে এটাকে এখানে নির্বাচিত হবে। পার্লামেন্টেই তো আলাপ আলোচনা হতে পারে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনে অতীতের ব্যর্থ নির্বাচনগুলোর পুনরাবৃত্তি ঘটবে, আর যারা জুলাই সনদ মানবে না তারা আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করবে, এমনটি মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জুলাই সনদ কি নির্বাচনের আগে পুরোপুরি বাস্তবায়ন সম্ভব? না, নির্বাচনের আগে তো বাস্তবায়ন করা সম্ভবই না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি একটা যদি ভোট করেন, যে সনদ বাস্তবায়ন না করে ভোট, যেটা ওনারা বলছেন, এটা তো সম্ভব না। তো আপনি একটা ভোট করার মানে কি এটা যে ভোট হলেই, ভালো ভোট হলেও একটা স্বৈরাচারী সরকার চলে আসবে? আমরা অতীতের অভিজ্ঞতার কারণে আলোচনা করছি। এখন অতীত আলোচনা করতে হলে তো আমাদের 55 বছর বা 70 সাল থেকে আলোচনা করতে হবে। আমাদের 71-এ যাদের কথা বললেন তাদের ভূমিকা কী ছিল, তো সেটাও তো আলোচনা আসবে। যে 71-এর মুক্তিযুদ্ধের সময় আমাদের সমগ্র জাতি যখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তখন সেই দলটি তারা কি করেছে। এরপরে তো সকলেই স্বৈরাচার, সকলেই খুনি, কাউকে তো আমরা বাদ রাখিনি। শেখ মুজিব থেকে শুরু করে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, হাসিনা, সবাই খুনি। তো আপনি এখন তাহলে কি সব এদের সবাইকে বাদ দিয়ে দিতে হবে? তাহলে জিনিস কোথায় আছে? এমন কোনো পলিটিক্যাল পার্টি কি আমাদের সামনে আছে যারা এদের বাইরে আছেন এবং তাদেরকে জনগণ পছন্দ করে এবং জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে? সুতরাং জনগণের সামনে যান,
থাকতে পারে এনসিপি একেবারে নতুন পার্টি, তাদের কোনো দাগ নেই, তারা 55 বছরের লিগাসি বহন করেন না, তো ঠিক আছে এনসিপি নির্বাচনে যাক, নির্বাচনে গেলে জনগণ যদি এনসিপিকে নির্বাচিত করে তাহলে তো আর পুনরাবৃত্তি ঘটবে না। আর যদি জনগণ অন্য কোনো দলকে নির্বাচিত করে, যে দলটা অতীতে ক্ষমতায় ছিল এবং তাদের অতীত রেকর্ডে কিছু কালিমা আছে, তো সেই দলটা এত বছরের আন্দোলন সংগ্রাম আত্মত্যাগ রক্ত এবং এই যে অভ্যুত্থান, এরপরে কি সেই দলটির কোনো নতুন করে শিখবে না কিছু? সেই দলটি কি নিজেকে শুধরাবে না? আমি তো মনে করি তাদের শুধরানোর অবস্থা আছে, এবং যে কারণে ওই দলগুলোর পক্ষ থেকে কিন্তু প্রথমে 31 দফা রিফর্ম প্রস্তাব দেওয়া হয়েছিল দল এবং জোটের পক্ষ থেকে। সেই রিফর্মের অনেক প্রস্তাব কিন্তু এই বর্তমান যে আলোচনা হচ্ছে সংস্কার সেখানে আছে, সেখানে আলোচনা হচ্ছে এবং এটার ব্যাপারে তাদের একমত পাওয়া গেছে। তো এই দল যে পরিবর্তন হবে না, বা দলটি গেলেই বা যে কোনো একটা দল মানে ভালো নির্বাচনের মধ্যে ক্ষমতা গেলে আবার স্বৈরাচার হয়ে যাবে এরকম বলা যেতে পারে, বাট এরকম মনে করার দৃঢ় বিশ্বাস করার কোনো কারণ নেই। তাহলে যদি স্বৈরাচার হয় তারপর 5 বছর পরে আপনি নির্বাচন করতে পারছেন, কারণ আমরা এখন যে সংস্কারে আছি তাতে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার পেতে যাচ্ছি, এই ব্যাপারে মনে হয় কোনো কারো দ্বিমত নেই। তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো সাধারণত ভালো হয়, তখন 5 বছর পরে জনগণের সুযোগ থাকছে এবং অন্যান্য দলগুলোর সুযোগ থাকছে জনগণকে বোঝানো যে এই দলটি যারা ক্ষমতায় এসেছিল তারা তাদের যে ওয়াদা, তাদের যে অঙ্গীকার, তারা যেটা বলেছিল সেটা করেনি এবং তারা বিট্রে করছে জনগণের সাথে, ওই যে আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এগুলো তখন আপনি বলতে পারবেন, বলে আপনি জনগণকে কনভিন্স করে তাদেরকে সরকার থেকে সরিয়ে দিতে পারবেন। সেটা হলো একটা ব্যবস্থা। আরেকটা ব্যবস্থা হলো তারপরে যদি সরকার কর্তৃত্ববাদী হয়ে যায়, জোর করে আবার নির্বাচনে ক্ষমতা দখল করে, তাহলে এগুলো টিকবে না। এটা টিকে নেই, আইয়ুব খান টিকে নেই, হ্যাঁ এরশাদ সাহেব টিকেন নেই, শেখ হাসিনা টিকেন নেই, মানে যারাই এরকম স্বৈরাচার হয়ে গেছেন তারা কেউ টিকেন নাই। তো টিকে থাকবেন না, তখন আরেকটা 24-এর জায়গায় তখন 40-এ একটা গণঅভ্যুত্থান হবে, আপনি দেখতে পারবেন, আমি হয়তো দেখতে পারবো না। এভাবে একের পর এক গণঅভ্যুত্থানই আমরা দেখব যদি আমরা না শুধরাই, যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশটার মঙ্গল চিন্তা না করি। আর দেশের তো শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতায় কে গেলেন, কে মন্ত্রী হলেন, কে প্রধানমন্ত্রী হলেন, এটাই দেশের সবকিছু নয়। দেশের অন্য কিছু আছে, দেশের লক্ষ কোটি নিরন্ন মানুষ আছে, 7 কোটি 8 কোটি দরিদ্র সীমার নিচে মানুষ আছে, যারা এখন টিসিবির ট্রাকের পিছনে লাইন দেয়, যারা অন্য খাদ্যের গাড়ির লাইন দেয়, যারা 3 বেলা খেতে পারে না। তো তাদের ভাগ্য উন্নয়ন একটা বড় কাজ না, সেই কাজটা তো করতে হবে। আপনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ একটা বড় কাজ না, সেটা তো করতে হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ একটা বড় কাজ না, সেটা তো করতে হবে। দেশের আইন শৃঙ্খলা অবস্থা কি? আপনি একটু আগে যখন বলছিলেন তখন বলছিলেন না মবে ভর্তি হয়ে গেছে পুরো দেশটা। আপনি আজকে বোধহয় তেমন কোনো বড় ঘটনা ঘটেনি, বাট গতকালকে পরশু 3 দিন তো আমরা বিশাল ঘটনা দেখেছি। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা, এটা কি কোনো ধর্ম কি এটা অ্যালাউ করে? ইভেন ইসলাম ধর্ম কি অ্যালাউ করে? সূরা মায়েদা তো নিশ্চয়ই পড়েছেন, যারা ইসলামের কথা বলেন নিশ্চয়ই তারা পড়েছেন, এবং তারা জানেন না যে নরহত্যা একটা মহাপাপ, আপনি কাউকে হত্যা করতে পারেন না, বরঞ্চ জীবন দেওয়া হলো মানুষের বড় কাজ। তো আপনি যে কোনো ধর্মে এটা হত্যা তো মহাপাপ, এবং শুধু ওই কবর থেকে লাশ না, কাউকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এরপর আপনি কবর থেকে একটা লাশ তুলে নিলেন এবং পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিলেন। আসলে কোন বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি বলুন শহীদ খান? শুধু আমাদের জীবন ঝুঁকিপূর্ণ নয়, আমাদের লাশও ঝুঁকিপূর্ণ। অফকোর্স লাশ ঝুঁকিপূর্ণ, কবর ঝুঁকিপূর্ণ, মানে এটা তো একটা আক্রমণ। এর আগেও তো কারো কবরে আক্রমণ করা হয়েছে। মঈনুদ্দিন খান বাদলের একজন বীর মুক্তিযোদ্ধা, তার কবরে আক্রমণ করে সেই কবরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। মাজারে আক্রমণ করা হচ্ছে। যে আমাদের যে বহু মাত্রিক যে সংস্কৃতি, হ্যাঁ বহুত্ববাদ যেটা ছিল, যেটাকে রাষ্ট্র হয়তো এখনো তাকে স্বীকৃতি দেয়নি, বাট আমাদের সমাজে তো বহুত্ববাদ আছে, সকলের নিজস্ব মতামত আছে, তারা নিজের মতো করে করেন। এবং আমাদের যে পীর আউলিয়া যারা আসছিলেন, যারা ইসলাম প্রচার করতে এসেছিলেন, তাদেরকে কেন্দ্র করে কিছু কবর আছে যেখানে মানুষজন যায়, তারা দোয়া করে, তারা আল্লাহকে ডাকে, তারা প্রার্থনা করে, মিলাদ করে, অনেক কিছু করে। তো আপনার কবরে আক্রমণ, মাজারে আক্রমণ, আপনি যে কোনো খানকা শরীফে আক্রমণ। এবং আমাদের সবচেয়ে অবাক লাগে যে আমাদের যে বর্তমান সরকার, তারা কিন্তু এগুলোকে সমর্থন করছে এটা বলে না, এবং তারা কিন্তু যে পৃষ্ঠার পর পৃষ্ঠা বিবৃতি দেন যে এইটা সহ্য করা হবে না। আমরা এর আগে দেখেছি তৌহিদি জনতার নামে একের পর এক তৌহিদি জনতা, ঈমান আকীদা। আমরা জানি যে মৃত্যুর পর একজন মানুষকে যখন কবরস্থ করা হয়, তার কিন্তু বিচারের দায়ভারটা সৃষ্টিকর্তার উপর বর্তায়, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে। তাহলে এই বিষয়টি দিয়ে আসলে কি বার্তা দিতে চাইছে?
এইটাতে এই বার্তাটা এরকমই যে কিছু কিছু মানুষ এরকম হয়ে গেছেন যারা তৌহিদি জনতা, ইমান, আকিদা এবং নানান নামে ইসলামিক ফান্ডামেন্টালিজম বলে, এটাকে ফান্ডামেন্টালিজম না, ফান্ডামেন্টালিজম তো ভালো হওয়ার কথা, মানে উগ্রবাদ, এটাকে জঙ্গিবাদ। তো জঙ্গিবাদে তারা মানুষকে আকৃষ্ট করছেন এবং তাদেরকে দিয়ে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে নানান কার্যক্রম করছেন। তো এখন তারা তো বলেছেন যে তারা এটার ব্যবস্থা নেবেন। আমি জানি না, এখন পর্যন্ত আমি দেখিনি যে কেউ গ্রেপ্তার হয়েছেন কাউকে পিটিয়ে মারার জন্য বা ওখানে আগুন লাগানোর জন্য। ছবিগুলো তো আছে, এমন না যে এটা ফেসবুকে লাইভ হচ্ছিল তখন, কারণ আজকাল তো ফেসবুক ইজ এ ভেরি স্ট্রং মিডিয়া, কখনো কখনো খারাপ, কখনো কখনো বেশ ভালো। যেমন ওখানে ফেসবুক লাইভ হচ্ছিল, প্রত্যেককে দেখা যাচ্ছিল কে কি করছেন, কে আগুন লাগাচ্ছেন, কে দেওয়াল ভাঙছেন, কে পিটাচ্ছেন, কে লাশে আগুন লাগাচ্ছেন। তো এইসব ভিডিও দেখে তো তাদেরকে সরকার যেভাবে বলেছে, সরকারের যে ঘোষণা ছিল সেই ঘোষণা অনুযায়ী এখন তাদের গ্রেপ্তার করে এই ঘটনার পর আমরা সরকারি বিবৃতি দেখেছি, তীব্র প্রতিবাদও জানিয়েছে সরকার। সরকার তো প্রতিবাদ করার জন্য না, সরকার নিন্দা করার জন্য। নিন্দা করবো আমরা জনগণ অথবা অন্য কোনো রাজনৈতিক দল বা যারা সরকারের বাইরে আছেন। সরকারের কাজ হলো এগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং সেটা মানুষকে দেখানো। সরকারের কাজ বিবৃতি দেওয়া না। এটা বিবৃতি দেয় তো অন্য দল, মানে সরকারের বাইরে যারা থাকেন তারা বিবৃতি দেন। সরকার আগে দিত একটা প্রেস নোট, মানে ছোট ছোট, সেটাও নাই, সেটা মানুষ বিশ্বাস করে না। বাট সরকারের কাজ হলো এইটা ঘটেছে এবং এর ব্যাপারে আমরা এই পদক্ষেপ গ্রহণ করলাম। সরকার তদন্ত কমিটি করতে পারে এবং সেখানকার পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, এমনকি সেনাবাহিনী যেহেতু মাঠে আছে তাদেরকে নির্দেশ দিতে পারে যারা এইসব ঘটনার সাথে যুক্ত ছিল তাদেরকে গ্রেফতার করুন, গ্রেফতার করে আদালতে সোপর্দ করুন। আমরা তো সেটা দেখতে চাই এবং সেটা না করা পর্যন্ত কিন্তু এগুলো বন্ধ হবে না। আপনি বলছিলেন কবে বন্ধ হবে? তখনই বন্ধ হবে যখন সরকার কঠোর ব্যবস্থা নেবে। আমরা দেখছি যে সেনাবাহিনীও কিন্তু মব সন্ত্রাসের প্রতি কঠোর বার্তা দিয়েছে এবং বিচারিক ক্ষমতা নিয়ে সেনাবাহিনী এখনো মাঠে আছে, তারপরেও কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? সেনাবাহিনী নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অথবা চেষ্টা করে না, সেনাবাহিনীতে এটা সমালোচনা আছে যে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কেন মাঠে আছেন এবং কেন ব্যবস্থা নেন না। তো এটা সেনাবাহিনী কী কারণে একেবারে সরাসরি ব্যবস্থা নেয়, তারা আসলে সেনাবাহিনীকে যখন ডাকা হয় ইন এইড টু সিভিল পাওয়ার ডাকা হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। সেনাবাহিনী কিন্তু এই অংশগ্রহণটা আপনার পুলিশের মাধ্যমে করতে হবে অথবা প্রশাসনের মাধ্যমে করতে হবে। সুতরাং তাদের একটা ওই জায়গাটা একটা সীমাবদ্ধতা আছে, তারা সরাসরি যে কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারেন না, যদিও তাদের কাছে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দেওয়া আছে। এরপরেও তাদেরকে ডাকতে হয় এবং তারা যখন তাদেরকে বলা হয় তখন তারা অ্যাকশনে যান এবং অ্যাকশনে গেলে কখনো কখনো কিছু ঘটনা ঘটে যায় যখন আবার সেটার জন্য আপনার প্রশাসনিক ব্যবস্থা নিতে হয় বা ইনকোয়ারি করতে হয়। যে নূরের উপরে যে আক্রমণটা ছিল সেটা তো অবশ্যই নিন্দাজনক এবং সেখানে তো একটা আক্রমণের ঘটনা, যে ওখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির উপর একটা তদন্ত কমিটি হয়েছে। এখন তদন্ত কমিটির আমরা যখন ইয়েটা পাবো, তাদের রিপোর্টটা পাবো, তখন বুঝতে পারবো যে আমাদের ওখানে সেনাবাহিনীর কী দায়িত্ব ছিল আর পুলিশের কী দায়িত্ব ছিল। সেই কারণে হতে পারে যে সেনাবাহিনী এখন আবার একটু পিছিয়ে এসছে। সেনাবাহিনী কিন্তু গণঅভ্যুত্থানের পরেই কিন্তু আমরা একের পর এক মবের ঘটনা দেখছি এবং বিগত সময়ে বলা হচ্ছে যে মবের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এর নেপথ্যে কি কারণ থাকতে পারে সে প্রশ্নটি রেখে বিরতিতে যাচ্ছি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যেমনটি বলছিলাম যে সাম্প্রতিক সময়ে মবের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে, এর পেছনে কি কারণ? অন্যদিকে রাজবাড়ীর গোয়ালন্দের ঘটনায় তৌহিদি জনতার নামে দেশে যে উৎপাত ও নৈরাজ্য শুরু হয়েছে এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুটি বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। দেখেন, অনেকে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করেন, আমি ততটা বিশ্বাস করি না, বাট ষড়যন্ত্র হতেই পারে। আর আমি তো ষড়যন্ত্রের সাথেও নাই, পাছেও নাই এবং ষড়যন্ত্রের ভিতরেও নাই, জানতে পারি না। ষড়যন্ত্র হতে পারে, বাট আন্তর্জাতিক ষড়যন্ত্র হঠাৎ করে রাজবাড়িতে কেন হবে? সেই ষড়যন্ত্র হলে তো ষড়যন্ত্রের সবচেয়ে বড় জায়গা হলো ঢাকা, ক্যাপিটাল সিটি, যেখানে ষড়যন্ত্র করে আপনি কিছু করতে পারবেন। তো আমার মনে হয় না যে রাজবাড়িতে এটা ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া যাবে, বা ষড়যন্ত্র হতেও পারে, কিন্তু এখানে আমাদেরকে তো বের করতে হবে আসলে যারা এগুলো আয়োজন করেছেন, যারা অর্গানাইজ করেছেন। কয়েকদিন ধরে তো অর্গানাইজ করা হয়েছে এবং যারা এইসব কাজ করেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসলেই আমরা অনেকটা পরিষ্কার হতে পারবো। এবং দেশে যে মব বেড়ে যাচ্ছে, মব যে উদ্বেগজনকভাবে বেড়েছে, সেটা তো শুধু জনগণ বলছে না বা আপনারা এই টিভিতে আলাপ করছেন না, সংবাদপত্র বলছে না, এটা তো রাজনৈতিক দলগুলো বলছে এবং আমাদের সরকারও বলছেন। সরকারের যে উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলছেন যে এক দেশে তো মবের মূল্য হয়ে গেছে এবং তারা তো অনেক দিন ধরেই বলছেন যে
যে তারা এটাকে দমন করার চেষ্টা করছেন, বাট সেই চেষ্টাটা আমরা দেখতে পারি না ঠিক মতো। দুই একটা জায়গায় কিছু চেষ্টা আছে, বাট পুরো বাংলাদেশ জুড়ে যে চেষ্টা, এই যে হাজার হাজার মাজার ভাঙা হয়েছে, শত শত, সেই মাজার ভাঙা বা মব করা, মব করে মানুষের বাসায় ঢুকে যাওয়া, তাকে অপমান করা, আপনার স্কুল কলেজে অনেক ঘটনা ঘটেছিল, সেগুলো তো আমরা ব্যবস্থা নিতে পারিনি, আমরা ঠিকমতো তদন্ত করি নাই, ব্যবস্থা নিইনি, সব মিলিয়ে আমরা একটা মবের মূল্য সৃষ্টি হয়ে গিয়েছিল। হতেও পারে যে একটা অভ্যুত্থানের পরে হয়তো অত কন্ট্রোল থাকে না, বাট এটা কতদিন, এটা ধরেন 10 দিন 15 দিন, 1 মাস 2 মাস, তারপরে তো এটার নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল, সেই নিয়ন্ত্রণটা আমরা করতে দেখি না। এই জন্য মনে হয় আমাকে মুসলিনির কথা মনে হয়। মুসলিনি তো ফ্যাসিস্ট পার্টি একটা বানিয়েছিলেন, পার্টির নামই ছিল কিন্তু ফ্যাসিস্ট পার্টি, ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি। তো তারপরে এটা এই ফ্যাসিস্ট নামকরণটা হয়েছে। তো উনি যেটা তৃতীয় দল ছিলেন, উনি নির্বাচিত হয়েছিলেন, উনি যেটা করতেন যে এরকম তার লোকজন গুন্ডা পান্ডা পাঠিয়ে বিভিন্ন জায়গায় হানা দিতেন, পলিটিক্যাল লোকদের উপর হামলা করতেন, তার অপোজিশনের উপর হামলা করতেন, সরকারের দলের উপর হামলা করতেন, যে কারণে একসময় বাধ্য হয়ে তখনকার যে সম্রাট কুইন বা কিং তাকে বললো যে ঠিক আছে বাবা, তুমি দেশের দায়িত্ব নাও। তো এই যে আপনি এই যে মব যারা সৃষ্টি করছে, তারা কি এরকম কোনো চিন্তা করছে কিনা যে আমরা মব সৃষ্টি করতে থাকবো, মব করতে করতে একটা পর্যায়ে যে জনগণ বাধ্য হবে, বাবা আমাদের প্রাণ বাঁচানোর জন্য তোমরাই দায়িত্ব নিয়ে নাও। তো সেটাও তো মবটাকে অত অর্গানাইজ একটা পলিটিক্যাল পার্টির আন্ডারে আমরা দেখছি না, বিভিন্ন জায়গায় নানান কারণে মব হচ্ছে। এবং এটাও বলা হচ্ছে যে রাজনৈতিক দলের যে জনসভা বা রাজনৈতিক দলের যে কার্যক্রম, সেটাকে মব বলা যাবে না, মব বলা যাবে না। তো আপনি শাহবাগে করলেন, সভা করলেন, প্রতিবাদ সভা করলেন বা সংহতি সভা করলেন, সেখানে 27টা বা 28টা রাজনৈতিক দল গিয়েছিল, সবচেয়ে বড় দল বিএনপিও গিয়েছিল, এবং সবাই মিলে এই প্রতিবাদ সভায় যে আক্রমণটা হয়েছে সেটা নিন্দা করেছেন। তো আপনার তো কার্যক্রম ওখানেই শেষ হয়ে যেতে পারতো। তারপরে এই কার্যক্রম নিয়ে আপনি এগুবেন, জাতীয় পার্টির অফিসের দিকে মিছিল যাবে, হ্যাঁ আপনাদের অফিসের দিকে আপনি মিছিল করে আসতে পারেন, তারপর সেই মিছিল থেকে লোকজন বের হয়ে একটা দলের অফিসে আগুন দিয়ে দিবে, তো ওটাকে আপনি কি রাজনৈতিক বলবেন কিনা, রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক কাজ বলবেন কিনা, বলা তো যাবে না। এটা তো মব ছিল, একটা রাজনৈতিক দলের অফিসে আক্রমণ করা এবং এটাতে আগুন লাগানো, এটা অবশ্যই মব ছিল। সুতরাং রাজনৈতিক দলের কার্যক্রম এবং মবের কার্যক্রম, সেটা যদি রাজনৈতিক দলের কেউ করে, সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, পরিষ্কারভাবে বুঝতে হবে যে কোনটা রাজনৈতিক কার্যক্রম, কোনটা গণতান্ত্রিক কার্যক্রম, কোনটা গ্রহণযোগ্য কার্যক্রম, আর কোনটা মব বা মবতন্ত্র বা মবের মূল্য, সেটা তো তারা নিজেরাই বুঝতে পারবেন এবং এটা বোঝা উচিত। এটা বুঝতে তো কোনো রকেট সায়েন্স লাগে না, সাধারণ চোখেই বোঝা যায় যে আপনি কি করবেন। শাহবাগেরটা ঠিক ছিল, আপনি প্রতিবাদ সভা করেছেন, সংহতি সভা করেছেন, অনেক বক্তব্য দিয়েছেন, বক্তৃতা করেছেন, সরকারের উদ্দেশ্যে অনেক বক্তব্য রেখেছেন, তারপরে তো আপনি আরেকটা দলের অফিসে যে আগুন লাগাতে পারেন না, বা খুলনাতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বেশ কয়েকটা জায়গায়। শহীদ খান, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি কি শুধুই রাজনৈতিক আদর্শের সংঘাত, নাকি এর পেছনে লুকিয়ে আছে নির্বাচন কেন্দ্রিক হিসেব নিকেশ? নিশ্চয়ই হিসাব নিকেশ লুকিয়ে আছে। আর আদর্শের সংঘাত হলে 1 বছর পরে কেন? আপনি তো যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি তোলা হয়েছিল, তখনই তো যে কারণে এখন দাবি করা হচ্ছে, সেটা আওয়ামী লীগের সাথে তাদের কি হবনবিং এর জন্য তারা সহায়ক ছিল। তো তারা তো আবার জুলাই আন্দোলনের সময় কিন্তু আওয়ামী লীগের সাথে ছিল না। জুলাই আন্দোলনের সময় আমি গোলাম কাদেরের বক্তব্য দেখেছি যে তিনি ছাত্রদের পক্ষে বক্তব্য দিয়েছেন। তা কেউ কেউ বলেন যে জুলাই 5 তারিখের আগে যে এই যে ছাত্রলীগের মধ্যে থাকা অনেক নেতা আছে না, যারা ছাত্রলীগের ছিলেন, ছাত্রলীগের হেলমেট বাহিনীর হয়ে কাজ করছেন, নির্যাতন করেছেন, তো তাদের ব্যাপারে প্রশ্ন তোলা হলে কেউ কেউ এরকম বলেন যে তারা তো 5 তারিখের আগেই ছাত্রলীগ ছেড়ে আন্দোলনে যোগ দিয়েছে। তো 5 তারিখ যদি কাট অফ ডেট হয়, তাহলে তো জাতীয় পার্টি 5 তারিখের আগেই আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছিল, এবং আওয়ামী লীগের সরকারের মধ্যে এবার জাতীয় পার্টি ছিল না। সুতরাং আপনি জাতীয় পার্টিকে আর আওয়ামী লীগকে এক পাল্লায় মাপতে পারবেন না। তারপর 5 তারিখের আগে জাতীয় পার্টি ছেড়ে দিয়েছিল, কিন্তু আমরা আজ যেমনটি দেখলাম, জাতীয় পার্টিতে যোগদানকারী আওয়ামী লীগের ক্লিন ইমেজ ও নির্বাচনে জয়লাভ করতে পারবেন এমন নেতাদের মনোনয়ন দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। তবে কি জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগের আমরা যদি বলি যে ফেরার পথ তৈরি হচ্ছে কিনা, প্রশ্নটি আপনার কাছে থাকছে। আবারও বিরতির সময় হয়েছে, দর্শকদের সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। বলুন শহীদ খান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, জাতীয় পার্টিতে যোগদানকারী আওয়ামী লীগের ক্লিন ইমেজ ও নির্বাচনে জয়লাভ করতে পারবেন এমন নেতাদের মনোনয়ন দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। তবে কি জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগ ফিরছে?
কারো হাত ধরে আওয়ামী লীগ ফিরছে এরকমটা বলা যাবে না, বাট এখন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেখানে ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আগামী নির্বাচনে তাদের ব্যালট পেপারে তাদের নৌকা থাকবে না এরকম একটা ঘোষণা আসছে। আমরা জানি না আগামী নির্বাচনের আগে কি হবে। তো এই যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করাটা বুমেরাং হয়ে যাচ্ছে কিনা সেটা একটু চিন্তা করতে হবে। যে কোনো দলের জন্য আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থী বা আওয়ামী লীগের ক্লিন ইমেজ আছে, ধরেন একজন শিক্ষক, মানে একজন কলেজ শিক্ষক, প্রাইভেট কলেজ আছে, একজন ডক্টর, একজন ব্যবসায়ী কিংবা একজন প্রাক্তন আমলা, সেনাবাহিনীর লোক, যারা আওয়ামী লীগের সাথে ছিলেন কিন্তু এই যে গণহত্যা এবং আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী আচরণ বা আওয়ামী লীগের যে অন্যায়, গুম খুন, আয়নাঘর, দুর্নীতি, এগুলোর সাথে কোনোভাবেই তাকে সংযুক্ত করা যাবে না। তিনি তো নির্বাচনে আসতে পারেন এবং নির্বাচন করতে পারেন। তার প্রথম হবে যে তিনি ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করতে পারেন, কিন্তু তাকে তো আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। কারণ আপনি যাদের বিরুদ্ধে মামলা করবেন, এবং নতুন তো আইন করা হচ্ছে, আরেকটা প্রস্তাব আসছে যে যদি ঘোষণা করা হয় ফেরারি তাহলে সে নির্বাচন করতে পারবে না। বাট আপনি কতজনকে ফেরারি ঘোষণা করবেন? আওয়ামী লীগের যে সবচেয়ে কম, যারা খুব বিতর্ক করেন যে আওয়ামী লীগের অবস্থা খুব খারাপ, তাদের জনপ্রিয়তা নাই, শূন্যের কোঠায় চলে গেছেন, তারাও কিন্তু বলেন 20-25% তাদের জনপ্রিয়তা আছে, মানে তাদেরকে সাপোর্ট করে, অন্ধভক্ত আছে, তাদেরকে অন্ধ বলতে পারেন, ব্লাইন্ড, মার্কার ভক্ত আছে। তো এইটাই তো 3 কোটি ভোটার। তার মানে তো আপনি 3 কোটি ভোটারের তো আপনি ফেরারি ঘোষণা করতে পারবেন না। সুতরাং এই 3 কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য লোকজন আছে, এবং তারা হয়তো আওয়ামী লীগের আপনি সামনেও কাউকে দেখেন নেই। তো এই লোকগুলো ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে পারে, এবং এই লোকগুলো জাতীয় পার্টির পক্ষে 300 আসনের নির্বাচন করা, তাদের পার্টির তো দুর্বলতা আছে। ইভেন জামাতের অত দুর্বলতা নাই, জামাত যে কোনো জায়গায় নির্বাচন করতে পারে, এবং তারা 300 আসন নাকি অলরেডি ডিক্লেয়ার করে রাখছে। ইভেন এই আওয়ামী লীগের লোকজন বিএনপিতেও আসতে পারে, যদিও বিএনপি খুব একটা বড় দল, তাদের নির্বাচন করার লোকের অভাব না। বাট হোয়াট অ্যাবাউট এনসিপি, হোয়াট অ্যাবাউট আদার পার্টিজ, ইসলামী দল, হোয়াট অ্যাবাউট স্মল পার্টিজ, ছোট ছোট পার্টি, তারা যদি নির্বাচনে ভালো ফলাফল করতে পারে চায়, তাহলে তো তারা এই সুযোগটা, এই যে আওয়ামী লীগের উপর যে চাপটা আছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, সেই সুযোগটা তো তারা নিতে চাবেন। সুতরাং জাতীয় পার্টি কিন্তু যদি চিন্তা করে যে 300 আসনে তারা নির্বাচন করবেন এবং তারা ভালো প্রার্থী দেবেন, তাহলে তারা আওয়ামী লীগের প্রার্থী নেবেন, এটা খুবই স্বাভাবিক। এবং একটু আগে মানে ওই সেশনে আপনি জিজ্ঞেস করছিলেন তাহলে কি ভোটের অঙ্ক এই জাতীয় পার্টি নিষিদ্ধ করার সাথে কার্যকর? এখন তো তাই মনে হয়। যে আপনি দেখেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার আন্দোলনটা শুরু হলো যখন আমাদের প্রধান উপদেষ্টা ভোটের একেবারে একটা নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করে দিলেন, এবং ওটা তার অফিস থেকে বারবার বলা হচ্ছে যে ওই সময় ভোট হবে, এর বিকল্প কিছু নাই, তখন এটা শুরু হলো। তো আপনি এই ভোটের অঙ্ক মিলাবার জন্য আপনি তাকে বাদ দিবেন, 14 দলকে বাদ দিবেন, অমুককে বাদ দিবেন, তাহলে ভোটটা কাকে নিয়ে হবে? তার মধ্যে যদি জামাতে ইসলাম পিআর ছাড়া, গণপরিষদ ছাড়া এবং গণভোট ছাড়া যদি নির্বাচনে না যায়, এনসিপি যদি নির্বাচনে না যায়, এবং ইসলামী দলগুলোকে যদি তারা কনভিন্স করতে পারে যে ইসলামী আন্দোলন না যায়, তাহলে নির্বাচনটা কি হবে? তাহলে তো নির্বাচন আগের মতো হবে, 14 সালের মতো একটা নির্বাচন হবে, অথবা 24 সালে তো আমি তুমি ডামি হয়েছে, এবার আমি আর তুমি নির্বাচন হবে। সুতরাং এটা তো একটা বড় চ্যালেঞ্জ। এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সকলের জন্য একটা সমান প্লেইং ফিল্ড। আপনি নিশ্চয় অবগত আছেন, মানবতা বিরোধী অপরাধের মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হলেই তিনি নির্বাচন অযোগ্য হবেন। এই বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে অধ্যাদেশ জারির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? সরকারের এই উদ্যোগ নিয়ে আমি আগে আলোচনা করেছি, আপনার মনে আছে? জি, দেশ সংলাপে আপনি আলোচনা করেছিলেন। আলোচনা হয়েছিল না? তখন আমি ডক্টর জাহিদকে বলেছিলাম না যে আপনারা আরেকটা কালাকানুন তৈরি করেন, আপনারা এমন আইন একটা বানান যে আইনে যাদের বিরুদ্ধে মামলা আছে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যাই হোক, সরকার একেবারে মানে গয়রহ এটা করেনি, সরকার শুধু আইসিটির কথা বলেছে। বাট এটা তো একটা কালাকানুন, আপনি অভিযোগ করার সাথে সাথে সে নির্বাচন করতে পারবেন না, এটা অবশ্যই একটা কালাকানুন, এবং এরকম আইন করা যায় না। আপনাকে আমাদের যে আইন আছে সেই আইনে আপনি অভিযোগ প্রমাণ করতে হবে, এবং 5 বছরের বেশি জেল হলে কারাগারে যাবেন, তখন এটা করা যাবে, তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে পারবেন। সেই কারণে কিন্তু আওয়ামী লীগ সময় তারা ওই দুষ্টমিতা করেছিল, বেগম খালেদা জিয়ার 5 বছরের নিচে জেল হয়েছিল, তারা উচ্চ আদালতে আপিল করে ওটাকে 10 বছর বানিয়েছিল শুধুমাত্র তাকে ডিসকোয়ালিফাই করার জন্য। তো আমরা কি সেই আবর্তের মধ্যে ঘুরতে থাকবো নাকি? আমরা নির্দিষ্টভাবে কোনো দল, কোনো ব্যক্তি, কাউকে ডিসকোয়ালিফাই করার জন্য অগণতান্ত্রিক আইনের পথে যাবো কিনা? এগুলো কালাকানুন দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। কালাকানুন গণতন্ত্রের সাথে যায় না। আমরা একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চাই, উদার গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে এই কালাকানুন করে কিন্তু আসলে শেষ পর্যন্ত লাভ হবে না।
আপনি কিছু লোককে বাদ দিতে পারবেন, বাট আপনি 3 কোটি 4 কোটি মানুষকে তো বাদ দিতে পারবেন না। অপপ্রয়োগেরও নিশ্চয়ই সম্ভাবনা তৈরি হবে। অপপ্রয়োগ তো হবেই। আপনার নামে আমি কালকে আইসিডিতে একটা মামলা করে দিতে পারি, বাদী হিসেবে তো আইসিডিতে মামলা করা যাইতেই পারে, কিন্তু ওটা ফেরারি ঘোষণা করতে হবে, সেটা আছে একটা, আবার ওইটাও আছে। এই দুইটা মিলে তারা কি করতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। বাট এটা কিন্তু জঙ্গলি আইন হবে। জনাব আবু আলম শহীদ খান, দর্শক এখানেই শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।